নাবি ভুট্টা রোপণ করে আগাম তুলে আনবো ঘরে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা পেঁয়াজ, রসুন, গম, সরিষা, চিকন ধান, আলু, বিলাতি আলু তুলে নাবি ভুট্টা চাষ করি। এতে করে ভুট্টার অনেক প্রকার সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোর সমাধানই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। নাবি ভুট্টা চাষ করে পোকার উপদ্রব কিন্তু অনেক দেখা যায়। লেট ভুট্টা চাষ করে দেখা যাচ্ছে বৃষ্টি ঝুপঝুপ করে হচ্ছে, আমরা ওষুধ দিচ্ছি ধুয়ে যাচ্ছে, কিংবা পোকার ওষুধ দিচ্ছি কিছুদিন পর আবার পোকা কাটতেছে। এই যে সমস্যাগুলো দেখা যায়, এই সমস্যাগুলো কিন্তু সমাধান আমরা খুব অনায়াসে করতে পারি। কিংবা ফুল আসার আগে বা ফুল আসার পরে কিন্তু ভুট্টা ঝড়ে ভেঙে যায়। এতে করে দেখা যায় ভুট্টার ফলনে অনেকটা কমে যায়। কিংবা হচ্ছে ভুট্টা থেকে ভুট্টার চারা কিন্তু বাইরে হয়, দানা থেকে চারা বাইর হয়ে যায়। ঘন বৃষ্টির কারণে দানা শুকাতে পারে না, ফলে কালো হয়ে যায়, পচে যায় বা ফাঙ্গাস ধরে। এই যে সমস্যাগুলো হাত থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে কি, আমরা মূল জমিতে বীজের পরিবর্তে চারা রোপণ করতে পারি। আমরা যদি 30 থেকে 35 দিনের চারা রোপণ করি, তাহলে বীজ অপেক্ষা মোটামুটিভাবে 22 থেকে 27 দিন কিন্তু আগাম পাবো, যা বৃষ্টি এবং ঝড় থেকে আমাদের অনেকটাই রক্ষা করবে। 2 নম্বর যে বিষয়বস্তুটি হচ্ছে, এখানে কাটুই পোকা এবং মাজরা পোকার উপদ্রব অনেকটাই কম বা নাই বললেই চলে। কারণটা হচ্ছে, এখানে কিন্তু আমরা ডাইরেক্ট চারা গাড়বো, যার কারণে মূল জমিতে এই সমস্যাগুলো আমরা ফেস করব না। এতে করে দেখা যাবে চারা কিন্তু আমাদের মোটামুটি বড়ই আমরা লাগাচ্ছি। 3 নম্বর বিষয়বস্তু হচ্ছে, বীজতলায় কীটপতঙ্গের জন্য কীটনাশকের খরচ অনেক কম। কারণ হচ্ছে, অল্প জায়গায় যেহেতু অনেকগুলো চারা থাকে, ফলে আমাদের বীজ প্রয়োগ করাও কিন্তু অনেকটা সহজ হয়। 4 নম্বর বিষয় হচ্ছে, এখানে মূল জমিতে কিন্তু চারার ঘনত্ব অনেক বেশি থাকে, অর্থাৎ হচ্ছে 97 থেকে 98% কিন্তু চারা থাকে, যার ফলে ফলন অনেকটা বেশি পাওয়ার সুযোগ থাকে। 5 নম্বর, গ্রামিনী ফ্যামিলির উদ্ভিদগুলো হচ্ছে গুচ্ছমূল। একটা ছিঁড়ে গেলে কিন্তু 2টা শিকড় গোড়া থেকে বাইর হয়, ফলে অধিক পরিমাণ শিকড় দিয়ে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারে বিধায় 10 থেকে 12% ফলন তুলনামূলক আমরা বীজের থেকে চারায় বেশি পাই। 6 নম্বর হচ্ছে, বীজের গাছ অপেক্ষা রোপণকৃত চারার গাছ তুলনামূলকভাবে খাটো হয়, ফলে সহজে ঝড় বাতাসে হেলে পড়ে না। আমরা আসলে জমি কিভাবে তৈরি করব? প্রথমে বেড করে আমরা বীজতলা ঘন করে ঠিক ধানের মতো করে ছিটিয়ে দেব এবং আঁচড়ার সাহায্যে বা নিড়ানির সাহায্যে বীজগুলোকে ঢেকে দেব। এখানে বীজ আসলে কতটুকু লাগবে, এটা কিন্তু একটা জানার বিষয়। মূল জমিতে বীজ রোপণ করে যতটুকু লাগে, তার থেকে 1.5 থেকে 2 কেজি বীজ বেশি লাগে, অর্থাৎ হচ্ছে 9 থেকে 10 কেজি একর প্রতি বীজ লাগে। এখন আমরা সার কিভাবে দিব? আমরা সার দেব জমিতে টিএসপি সার একর প্রতি 40 কেজি, মিউরেট অফ পটাশ 50 কেজি, দস্তা হচ্ছে 4 কেজি, বোরন 2 কেজি এবং ম্যাগনেসিয়াম 10 থেকে 12 কেজি। ফসল তোলার পরে যখন আমরা পানি দেব, হালকা করে পানি দেব, তখন এই সারগুলো সমস্ত ছিটিয়ে দিতে হবে এবং পরপর চাষ করে সুন্দর করে আমরা কাদা করব। কাদা বলতে আসলে এখানে কিন্তু ধানের মতো কাদা করা যাবে না, এখানে মাখো মাখো একটা কাদা করতে হবে। কারণটা হচ্ছে কি, কোনোভাবেই যেন জলাবদ্ধতার সৃষ্টি হতে না পারে। কারণটা হচ্ছে একটাই কারণ, যে ধান গাছ এবং পানি কচু ব্যতীত কোনো ফসলে তেমন একটা দাঁড়ানো পানি পছন্দ করে না। চারা রোপণ পদ্ধতি, শুকনো জমিতে আমরা যেভাবে সারি করে একটা সারি থেকে আর একটা সারির ফাঁক দিয়ে আমরা 22 ইঞ্চি ঠিক সেভাবেই কিন্তু রশি টেনে আমরা লাগাবো এবং গাছ থেকে গাছের দূরত্ব বা চারা থেকে চারার দূরত্ব হচ্ছে 9 থেকে 10 ইঞ্চি হারে আমরা রোপণ করব। পরিচর্যা আসলে কিভাবে করব? চারা লাগানো 3 থেকে 4 দিন পরে ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির স্টলার রুটন নামে একটা ঔষধ আছে, সেই ওষুধটা শিকড় বৃদ্ধি করে। এটা আমরা 3 থেকে 4 দিন পরে স্প্রে করব, অথবা চারা লাগানোর 2 থেকে 3 দিন আগে আমরা সুন্দর করে স্প্রে করে দেবো, তাহলে শিকড় দ্রুত গজাবে। আগাছা নিয়ন্ত্রণ বা আগাছানাশক প্রয়োগ, এই ধরনের জমিতে কখনো পরীক্ষামূলকভাবে আগাছানাশক ব্যবহার করা সুযোগ হয়নি, তবে আপনারা পেট্রিলাক্লোর অর্থাৎ ধান খেতে যে আগাছানাশকটা ব্যবহার করেন, যেমন রিফিট, সুপারহিট, এই যে ওষুধগুলো আছে, সে আগাছানাশকগুলো আপনার ধানের অনুমোদিত মাত্রায় ব্যবহার করে দেখতে পারেন। তবে একটা বিশেষ অনুরোধ আছে, আপনারা যারা ব্যবহার করবেন তারা দয়া করে কমেন্টে
পরবর্তীতে রেজাল্টগুলো লিখবেন, তাহলে আমরা পরবর্তীতে চাষি ভাইদেরকে সুপারিশ করতে পারবো। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, আমরা অনেক গাছ তুলে লাগাইছি কিন্তু সেগুলোতে ভাই ফল হয় না। আমি আপনাদেরকে বলবো যে আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনারা যে সিস্টেমে করছেন সেই সিস্টেমটা এবং এই সিস্টেমটা দুটোই কিন্তু আলাদা সিস্টেম। আপনারা যেটা করেন যে আপনাদের গাছ কেটে দিয়েছে কিংবা জার্মিনেশন হয়নি, ওই ধরনের জমিতে সেচ দেওয়ার সময় আপনারা কি করেন, অন্য জায়গা থেকে ঘন ঘন গাছগুলা থেকে তুলে কিন্তু আপনারা লাগান। তো একটা জিনিস চিন্তা করেন যে গাছগুলা কিছুদিন আগে থেকে স্থানীয়ভাবে বা স্থায়ীভাবে শুরুর থেকে ওখানে হয়েছে, সে ভালো খাবে না নতুন গাছটা যেখানে লাগাইছে সেই গাছটা ভালো খাবে? নতুন গাছটা শিকড় বসিয়ে দিতে বা খেতে দেখা যাবে যে কোনো এক সময় স্থানীয় গাছগুলা নতুন গাছটাকে সুন্দর করে ঢেকে দিয়েছে, ফলে কি হবে, এক পর্যায়ে সে দুর্বল হয়ে যাবে, কারণ খাদ্যের প্রতিযোগিতায় সে টিকে থাকতে পারবে না বা তাদের মতো খাইতে পারবে না, ফলে গাছ চিকন হবে, পেন্সিল গাছ হবে। পেন্সিল গাছে কখনোই ভালো মোচা আশা করা যায় না। কিন্তু আমরা এখানে প্রত্যেকটি গাছে উপরে লাগাচ্ছি, রোপণ করে দিচ্ছি, ফলে কিন্তু একই তালে বড় হবে, একই রকম খাদ্য গ্রহণ করবে, এদের মধ্যে খাদ্যের প্রতিযোগিতা তেমন একটা থাকবে না। এই কারণে এই জিনিসটা নিঃসন্দেহে ভালো বলা যায়। এটা আমি 2013 সালে সর্বপ্রথম লালমনিরহাট জেলায় কালীগঞ্জ থানা সামঠারহাটের পাশে এক চাষিকে পরীক্ষামূলক করাইছিলাম। এই চাষিটা কি করছিল, যখন 91-20 পালোয়ান লাগাইছিল, আমি তখন মনসান্টা কোম্পানিতে জব করতাম। তো ওই ভদ্রলোক কি করলো, যে ভুট্টা যখন লাগাইছে পোকায় কিন্তু কেটে শেষ করে দিয়ে দিছে। তো অল্প একটু ভুট্টা, যেমন হয়তো বা 1 দোন মাটির মধ্যে 2700 থেকে ওইদিকে দোন, 1 দোন মাটির মধ্যে 5-7 কাঠার মতো মাটি মোটামুটিভাবে গাছ ছিল। তো বাকি যে গাছগুলা সেগুলো সব কেটে দিছে। এখন এ বেচারা কি করবে, যে বললো যে ভাই হাল দিয়ে কী করা যায়। তো আমি তখন ওনাকে বললাম যে ভাই এক কাজ করেন, পরীক্ষামূলক আপনি একটা কাজ করতে পারেন, আপনি অল্প একটু এটা ট্রাই করে দেখেন, যদি ভালো কিছু পাই তাহলে আমরা এখান থেকে শিখবো, আর যদি খারাপ কিছু পাই তো মনে করেন ওখান থেকেই শেষ। তো যাই হোক, বেচারা অবশ্য ভয়ে ভয়ে লাগাইছে, কিন্তু উনি অবশ্য আর একটা ভালো কাজ করছে, এই কাজটাকে আমি সাধুবাদ জানাই। তিনি কি করছে, যে যদি না হয় অন্তত এই আমার শাকটা বাঁচবে, এই কারণে কি করছে, উনি লাফা শাক দিছিল। তো দেখা গেছে যে শাকও হয়েছে, আবার ভুট্টাও 16 আনা হয়েছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে ভাই, এটা ঘাবড়ানোর কিছু নেই, এটা একেবারে সম্পূর্ণ নতুন নয়, এটা প্রয়োগ করা হয়েছে এবং তার সুফল আমরা পাইছি। তবে আপনাদেরকে একটা শিক্ষণীয় গল্প না বলে পারতেছি না। আসলে আমরা এগ্রিকালচার যখন পড়াশোনা করছিলাম, তখন কিন্তু একটা সাবজেক্ট পড়ছিল আমাদের ইঁদুর দমন ব্যবস্থা। তো আমরা আসলে এটাতে দেখছিলাম যে ইঁদুর পৃথিবীর সব থেকে চালাক প্রাণীদের মধ্যে অন্যতম। তো এই ইঁদুর কি করে, যদি ইঁদুর নতুন কোনো খাবার দেখে, আপনার নতুন একটা খাবার দিয়ে ইঁদুর মারতেছে, আপনার ঘরের খাবার খাচ্ছে, তো ইঁদুর কি করে, নতুন যদি খাবার দেখে সেই খাবারে কিন্তু সর্বপ্রথম তারা ঝুঁকে পড়ে না, আগে তারা টেস্ট করে। তো এই নতুন খাবার দেখার সাথে সাথে কিন্তু তারা কি করে, তাদের যে সর্দার বলেন বা রাজা বলেন, সে কিন্তু সুন্দর করে একটা সভা বসায়। তো মনে করেন এটা একটা সভা, এই সভার মধ্যে দেখবে যে সব থেকে দুর্বল ইঁদুরকে, মনে করেন আমি সুনীল সব থেকে দুর্বল ইঁদুর, তখন রাজা আমাকে হুকুম দেবে, যাও তো সুনীল একটু খেয়ে আসো। তো আসলে জানের মায়া তো সবার আছে, তো জানের মায়া যদি সবার আছে তা আমারও অবশ্যই থাকবে। আমি তখন কি করব, যে রাজামশাই যেহেতু বলছে একটু আদেশটা পালন করি, তখন আমি কি করব, অল্প একটু খাবো। আসলে বিষও যদি থেকে অল্প খাইলে কিন্তু মরবে না, অসুস্থ হবে। তো এরপরে যে বাকি ইঁদুরগুলো আছে সবাই মিলে কিন্তু সুন্দর করে অবজারভেশন করে দেখবে, 2 থেকে 3 দিন অবজারভেশন করে দেখার পরে যদি দেখে যে কোনো কারণে কোনো সমস্যা হয়নি, তাহলে দেখবেন ওই খাবারের প্রতি ঝাঁপিয়ে পড়বে। আর যদি দেখে কোনো কারণে ওই খাবার খেয়ে অসুস্থ হচ্ছে বা ঘুম ঘুম ভাব কিংবা মারা গেছে, তাহলে ওই খাবারের ধারের কাছে আর যাবে না। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এটাই যে যে আপনারা পরীক্ষামূলক অন্তত ইঁদুরের এই টেকনোলজিটা ব্যবহার করেন। আপনি 1 একর জমি চাষ করতেছেন, ভাই পুরো 1 একর করার দরকার নাই, আপনি প্রয়োজনে 1 শতক লাগাই একই রকম সার দেন, একই রকম সেচ দেন, একই রকম পরিচর্যা করে দেখেন, যদি ভালো হয় সামনে বছর 1 একর পুরোটাই লাগাবেন। আর যদি খারাপ পান তাহলে ওখান থেকেই শেষ। তবে আমি আপনাদেরকে আর একটা কথা বলি, আজকে যে এই যে মোবাইলটা আমরা ব্যবহার করতেছি, এই মোবাইলগুলো কি আজ থেকে 25 বছর আগে সাধারণ মানুষ কখনো কল্পনা করতে পারে নাই যে বিনা তারে কথা বলা যায়। আজকে দেখেন মডার্ন এই টেকনোলজিটা আমাদের প্রত্যেকের ঘরে আছে, অর্থাৎ অকল্পনীয় জিনিসগুলোও কিন্তু কল্পনায় না, বাস্তবে রূপ লাভ নিছে। এই কারণে আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো, যে আপনারা পরীক্ষামূলকভাবে যে কোনো কাজ নিজের
টেকনোলজিতে অন্তত তৈরি করেন। কারণ হচ্ছে কৃষকেরা সবথেকে বড় কৃষিবিদ। এই কৃষিবিদ কথাটা যদি আপনাদের সামনে লাগাইতে চান, আজকে যাহা কিছু হয়েছে কিন্তু এই পাগলামি করে হয়েছে। হয়তো বা লোকে আপনাকে বলবে ভাই এটা পাগল ছাগল কত কিছু বলবে। ভাই লোকের কথায় কান দেবেন না, প্রয়োজনে পাগলামি করেন না কেন, যদি একটা জিনিসকে মনে প্রাণে চান আর সেটা যদি সাকসেস করতে পারেন, দেখবেন আপনার দেখা দেখি 10 জন মানুষ আপনার কথা শুনবে এবং 10 জন মানুষ শিক্ষা গ্রহণ করবে। তো বন্ধুরা, কৃষি সম্পর্কে নিত্য নতুন আপডেট তথ্য পাওয়ার জন্য আপনারা কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, নিজে জানুন এবং অন্যকে জানাতে সহায়তা করুন। তো আজ এ পর্যন্ত, পরবর্তী নতুন একটা তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। চ্যানেলটি